পড়ছিলাম আমি তার সন্ধ্যা মালতী, কলমে DRM সোহাগ, পর্ব সংখ্যা 21। ঘড়ির কাঁটা তখন 12টার ঘর ছাড়িয়েছে, কিন্তু সৌম্যর মাঝে বাড়ি যাওয়ার জন্য তারা দেখা যায় না। সে একই জায়গায় একইভাবে বসে আছে। ইরাকে কল করে বলেছে খেয়ে ঘুমিয়ে পড়তে। কথাটা বলেই কল কেটে দিয়েছে। ইরাকে কিছু বলার সুযোগটুকু দেয়নি। তার ভাবনায় সেই ছোটবেলার স্মৃতি, যেখানে ছিল তাকে আগলে রাখার জন্য এক বড় ভাই, ছিল তার মমতাময়ী মা, ছিল তার আদরে বোনও, আর ছিল ভালোবাসার বাবা। সবার মাঝে সৌম্য তার রঙিন স্বপ্ন নিয়ে সারা গ্রাম ছুটে বেড়াতো, যেখানে ছিল না কোনো ব্যাখ্যা, ছিল না কোনো দুঃখ। সে সময় সৌম্য এটাই বুঝতো না আসলে দুঃখ জিনিসটা কি। তাদের ছোট্ট সংসারে ছিল শুধু সুখ আর সুখ, যদিও মাঝে মাঝে বাবা মায়ের সাথে একটু অন্যরকম আচরণ করত। তবে সৌম্য এসবের মানে সেভাবে বুঝতো না, মা বুঝতে দিত না। তবে সৌম্যর ভাষায় সে তার সেই জীবনে সেই সময়টায় স্বর্গীয় সুখ পেয়েছিল। রোজ রোজ একটি হাফ প্যান্ট পরে হাতে বড়শি আর পাতিল নিয়ে ছুটতো মাছ ধরার জন্য। হাত পায়ে কাদা মাখিয়ে পাতিল ভর্তি মাছ নিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরলে মায়ের হাজারটা বকা শুনতো সারাদিন না খাওয়ার জন্য। শহর থেকে অধীর ভাইয়া গ্রামে গেলে মায়ের বকুনি থেকে বাঁচিয়ে নিত। আরও কত শত রঙিন স্মৃতি জমে আছে, তার হিসেব নেই। সেসব স্মৃতি আজ হারিয়ে গেছে। মা আর অধীর ভাইয়াও মারা গেল। সৌম্যর স্বপ্ন সকাল্লাদ চাপা পড়ে গেল। এই স্বার্থপর দুনিয়াকে চিনল, দায়িত্বশীল হয়ে গেল, কাজ করতে শিখল। ছোট বোনুর দায়িত্ব কাঁধে তুলে নিল সেই সৌম্য। তাদের সুখ কোন দূর অজানায় পালালো কে জানে। আজও সেই সুখের দেখা পেল না। এতগুলো বছর পর সন্ধ্যার মুখে অধীরের নাম শুনে সৌম্যর কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়ার মতো হয়েছে। সেই তখন থেকে একটু পরপর শার্টের হাতা দিয়ে চোখ মুছছে। সৌম্যর থেকে ডান দিকে কয়েক হাত দূরত্বে দাঁড়িয়ে আছে অধীর। প্রায় 30 মিনিট যাবৎ একইভাবে দাঁড়ানো সে। পরনে সব সময়ের মতো কালো পোশাক, মুখে রুমাল বাঁধা, মাথায় ক্যাপ। দৃষ্টি সৌম্যতে। সৌম্য ডান পায়ের উড়োর উপর রাখা ব্যান্ডেজ করা হাতের দিকে বেশ কয়েকবার তাকিয়েছে। একটু পরপর সৌম্যর চোখ মোছার ব্যাপারটি তার চোখের আড়াল হয়নি। অধীর ধীর পায়ে এগিয়ে সে সৌম্যর ডান পাশে পাকা রাস্তার সাইডে বসে। শব্দ পেয়ে সৌম্য দ্রুত ডান দিকে ফিরে তাকায়। অধীরও ঘাড় বাঁকিয়ে সৌম্যর দিকে ফেরে, তবে তার মাথা নিচু। ডান হাতে 1 লিটারের একটি পানির বোতল, যেটা সে সৌম্যর দিকে বাড়িয়ে দিয়ে মৃদু স্বরে বলে, পানি খাও, ভালো লাগবে। সৌম্য ভ্রু কুঁচকে বলে, কি আপনি? অধীর চোখ তুলে তাকায়। চোখাচোখি হয় দুজনের। অধীরের সাদা চোখের মণি দেখতে পেয়ে সৌম্য ঝাঁকি দিয়ে ওঠে। বিস্মিত হয় ছেলেটা, কিছু সময়ের জন্য স্তব্ধ হয়। আজ এসব কি হচ্ছে? একবার সন্ধ্যা জিজ্ঞেস করেছে অধীর ভাইয়া সত্যি মারা গিয়েছে কিনা, আর এখন একদম অধীরের চোখের মণির মতো সাদা চোখের মণি দেখে সৌম্য কথা বলার ভাষা হারায়। সৌম্য দুহাতে চোখ ডলে নেয়, সে চোখে ভুল দেখেছে কিনা এই ভেবে। না, লোকটার চোখের মণি দুটো আসলেই সাদা, সে একদম ভুল দেখছে না। সৌম্যর এক মুহূর্তের জন্য মনে হলো তার পাশে এসে অধীর এসে বসেছে। কথাটা ভেবে সৌম্য বলতে নেয়, আপনি। থেমে যায় সৌম্য। নিজের উপর চরম বিরক্ত হয় সে। এরকম চোখের মানুষ একরকম চোখের মানুষ এই পৃথিবীতে হাজারটা আছে। সাদা চোখের মণি হলেই সে যে অধীর হবে, এটা কোথায় লেখা আছে? সে বেশি ইমোশনাল হয়ে যাচ্ছে। সৌম্য তার মাথা সোজা করে চোখ বুজে দুদিকে মাথা নাড়ায়, নিজেকে সামলায়। পাশে বসা অধীর সৌম্যর অবস্থা বুঝতে পেরে সূক্ষ্ম হাসল বোধহয়। তারপর বলে, আমি প্রতীক, এই দিক দিয়েই যাচ্ছিলাম, তোমাকে কাঁদতে দেখে এগিয়ে আসলাম। সৌম্য বিব্রত বোধ করে, বিরক্তি কণ্ঠে বলে, আমি কাঁদছি না, আপনি আপনার কাজে যান। অধীর উত্তরে বলে, আপাতত আমার কোনো কাজ নেই বলেই তো তোমার পাশে এসে বসলাম। আর আমি তো বলিনি তুমি বাচ্চাদের মতো কাঁদছিলে, তুমি বড়দের মতো করে ভীষণ ম্যাচিওরভাবে কাঁদছিলে, আমি দেখেছি। সৌম্য কি বলবে বুঝলো না। অধীর বোতলটি আরেকটু এগিয়ে দিয়ে আবারও বলে, চোখে মুখে পানি দাও, ভালো লাগবে। সৌম্য অধীরের দিকে না তাকিয়ে গম্ভীর গলায় বলে, ধন্যবাদ আপনাকে, তবে আমার পানি লাগবে না, আপনি যেতে পারেন। অধীর বলতে নেয় এটুকু বলে আটকে যায়। ফোঁস করে শ্বাস ফেলে বলে, আমাকে একজন সমাজসেবক ভেবে একটু হেল্প গ্রহণ করতেই পারো। একজন সমাজসেবক কাউকে হেল্প করতে না পারলে তার কিন্তু অনেক গিল্ট ফিল হয়, লাইক মি। সৌম্য ভ্রু কুঁচকে যায়। লোকটা অনেক বেশি কথা বলে, তবে কথাগুলো বেশ গোছানো। সৌম্যকে চুপ দেখে অধীর আবারও বলে, তুমি চাইলে আমাকে তোমার বড় ভাই ভাবতে পারো, তাহলে আমার হেল্প নিতে তোমার সংকোচ লাগবে না। কথাটা শুনেই সৌম্যর কেমন যেন অদ্ভুত অনুভূতি হলো। ঘাড় ফিরে তাকায় অধীরের দিকে। অধীরের মাথা নিচু, মুখ দেখতে পেল না। সৌম্যর মাঝে লোকটির মুখ দেখা নিয়ে তেমন আগ্রহও দেখা গেল না।
সে অস্ফুট স্বরে আওড়ায়, বড় ভাই। অধীর হাতের বোতলটি সৌম্যর পাশে মাটিতে রেখে দৃষ্টি সৌম্যর পানে রেখে জিজ্ঞেস করে, কি নিয়ে এত দুঃখ পাচ্ছ? সৌম্যর মাথা সোজা। ছেলেটা আজ ভীষণ ইমোশনাল হয়ে পড়েছে। ধরা গলায় বলে, আমার তো দুঃখের শেষ নাই বড় ভাই, কোনটা রেখে কোনটা শুনবেন। অধীর ঢোক গিলল। সৌম্যকে সুন্দর করে বলল, বড় ভাই। ঠিক ছোটবেলায় সৌম্য মাঝে মাঝে এভাবে বড় ভাই বলে ডাকত, অথচ সেসব অতীত হয়ে গেছে। সৌম্য ভুলে গিয়েছে তাকে। অধীর ভাবে, সৌম্য সামান্য অভাব অনটন আর থেকে থেকে তার ইরাবতীকে হারানোর ভয়েই এত কষ্ট পাচ্ছে। আর সে যে তার প্রাণকে একেবারে হারিয়ে ফেলেছে, যার একমাত্র কারণ সৌম্য। তার প্রাণকে তার থেকে কেড়ে নিয়েছে সৌম্য। এই সৌম্য তার এককালের ছোট ভাই ছিল, অথচ সৌম্য স্বার্থপরের মতো তাকে ভুলে গিয়েছিল। কষ্ট তো তার পাওয়া উচিত, অথচ সৌম্য তাকে এত কষ্ট দিয়েছে, সে এতটুকুতেই হাঁপিয়ে গেল। অধীর আরেকবার তাকালো সৌম্যর আহত হাতটির দিকে, যে হাতে বিকেলে সে একটি গুলি করেছিল। দৃষ্টিতে অসহায়ত্ব। নিজের অবস্থা দেখে নিজেকে নিয়ে বিদ্রূপ হাসল অধীর। শত্রুর জন্য সে মায়া দেখিয়ে বেড়ায়। অধীরের খুব জানতে ইচ্ছে করলো সৌম্য তাকে একটুও মনে রেখেছে কিনা। তার ভাবনা অনুযায়ী অধীর জিজ্ঞেস করলো, তোমার কোনো বড় ভাই নেই? কথাটা শুনে সৌম্যর দম বন্ধ লাগলো। দু হাতের মাঝে মুখ লুকিয়ে বিড় করে বলে, ছিল। ছোটবেলায় অধীর ভাইয়া, বড়বেলায় আকাশ ভাইয়া। অধীর ভাইয়া মারা গেল, আর আকাশ ভাইয়া বদলে গেল। অধীর খুব স্বাভাবিকভাবেই বসেছিল। সৌম্যর উত্তরটা শুধু না হবে ভেবে ভাবলেশহীন হয়েছিল। আবারও সৌম্যর মুখ ফিরিয়ে নেওয়া দেখে, তাকে অস্বীকার করা দেখে নতুন করে দুঃখ পাবে ভেবেছিল। কিন্তু সৌম্যর মুখে নিজের মৃত্যুর কথা শুনে অধীর বাকরুদ্ধ হয়ে যায়। সে মারা গেছে মানে? সে তো দিব্যি বেঁচে আছে। তবে সৌম্য তাকে মৃত কেন বলছে? অধীর বিস্ময় কণ্ঠে আওড়ায়, তোমার অধীর ভাইয়া কবে মারা গিয়েছে? সৌম্য ঢোক গিলে বলে, সে তো অনেক ছোটবেলায় মারা গিয়েছে, আমার মা মারা যাওয়ারও আগে। অধীর কথা বলার ভাষা হারায়। সে ছোটবেলায় কি কখন মারা গেল? সৌম্য এসব কি বলছে? অধীরের মস্তিষ্ক এলোমেলো লাগে। সে আবারও জিজ্ঞেস করে, সে কিভাবে মারা গেল? সৌম্য কথার তালে বলে, জানি না। একদিন হুট করেই পুরো গ্রামে ছড়িয়ে গেল আমার অধীর ভাইয়া মারা গেছে। আমি বিশ্বাস করছিলাম না। ছুটতে ছুটতে অধীর ভাইয়াদের বাড়ির উঠানে গেলে দেখতে পাই সত্যি সত্যি সেখানে একটি লাশ রাখা। আমি ভিড় ঠেলে দৌড়ে সেই লাশের পাশে গিয়ে দাঁড়ালে দেখতে পাই খাটিয়ায় অধীর ভাইয়া শোয়া। আমি চিৎকার দিয়ে কেঁদে উঠি। অধীর ভাইয়াকে ধরার জন্য একটু হাত বাড়াই, কিন্তু কোথা থেকে যেন অধীর ভাইয়ার বাবা এসে আমার গালে খুব জোরে 5টা থাপ্পড় মেরেছিল। আমার নাক মুখ কেটে গিয়েছিল, কিন্তু আমি ওজন্য একটুও কাঁদিনি জানেন। আমি আমার অধীর ভাইয়ার জন্য কাঁদছিলাম। অনেক ডেকেছিলাম তাকে, কিন্তু অধীর ভাইয়া আমার ডাক শুনল না। আমাকে আর বনুকে রেখে চলে গেল না ফেরার দেশে। সৌম্যর গলা বেঁধে আসে, চোখ দুটো বড্ড ঝাপসা। অধীর স্তব্ধ হয়ে বসে আছে। সৌম্য এসব কি বলছে? তার মাথা ভন ভন করে ঘুরছে, হিসেব যে মিলছে না। সে ঢোক গিলে বলে, অধীরের বাবা তোমাকে কেন মেরেছিল? সৌম্য মলিন গলায় বলে, তারা বিদেশি মানুষ ছিল। অধীর ভাইয়া বড় ঘরের ছেলে ছিল, কিন্তু আমি গ্রামের সাদাসিধে ছেলে ছিলাম। অধীর ভাইয়ার বাবা আমাকে পছন্দ করতো না। সে চাইতো না অধীর ভাইয়া আমার সাথে মিশুক। কথাগুলো বলে সৌম্য একটু থামে। অধীর অবাক হয়ে দেখে সৌম্যকে। সৌম্য একটু হেসে ভাঙা গলায় বলে, কিন্তু অধীর ভাইয়ার মন খুব ভালো ছিল। সে তার বাবার ওসব কথা শুনতো না, আর না তো আমাকে কখনো সেসব বুঝতে দিত। আমাকে অনেক আদর করত, বনুকেও খুব ভালোবাসতো। অধীর ভাইয়া আমার বনুকে বিয়ে করতে চাইতো। আমারও অধীর ভাইয়াকে আমার বোনের পাশে দেখার খুব শখ ছিল। আমি তাকে বলেছিলাম, আমি বেঁচে থাকলে আমার বোনও শুধুমাত্র আপনার বউ হবে। অধীর ভাইয়া খুব খুশি হতো। মাঝে মাঝে তো খুশিতে প্রায় কেঁদেই ফেলতো। আমাকে যেমন ভাই হিসেবে খুব ভালোবাসতো, আমার বোনুকে বউয়ের মতো করে খুব ভালোবাসতো সে। কিন্তু সেসব কিছুই হলো না। অধীর ভাইয়া আমাদের ছেড়ে চলে গেল। সব স্বপ্ন ভেঙে গেল। কথাগুলো বলে সৌম্য বাঁ হাতের চোখের পানি নিয়ে ছিটকে ফেলল। অধীর অনবরত ঢোক গিলছে। এসব কি মিথ্যে গল্প, নাকি সে যা জানে সেসব মিথ্যে গল্প? কিন্তু সৌম্যকে দেখে তো একটু অবিশ্বাস করতে ইচ্ছে করছে না তার। সে জিজ্ঞেস করতে চাইল, সৌম্য তাদের গ্রাম ছেড়ে এত দূর গ্রামে কেন এসেছিল? তার আগেই সৌম্য নিজেই বলে, সেদিন ছিল শুক্রবার। শুনেছিলাম জুম্মার নামাজের পর অধীর ভাইয়ার জানাজা হবে। আমি সেদিন মসজিদে গিয়ে নামাজ পড়েছিলাম। তারপর সবার পিছু পিছু একটু মাঠেও গিয়েছিলাম। ওখানে অধীর ভাইয়ার খাটিয়া নিয়ে গিয়েছিল, কিন্তু ওখানে যাওয়ার পর অধীর ভাইয়ার বাবা আমাকে দেখে খুব রেগে যায়।
আমাকে ধাক্কা দিয়ে ওখান থেকে বের করে দেয়। আমি এত কেঁদে কেঁদে বললাম, অধীর ভাইয়া আমার বড় ভাই, আমি তার জানাজা পড়ব, আমাকে প্লিজ এই নামাজ পড়তে দেন। কিন্তু আমার কথা সে শুনল না, কেউ কানেই নিল না। তার অনেক ক্ষমতা ছিল, তাই কেউ আমাকে একটু করুণাও করেনি। কিন্তু আমি সেখান থেকে চলে যাইনি। কি করে চলে যাব? আমার অবুঝ বয়স থেকে যে আমাকে এত ভালোবাসা দিয়ে আগলে রেখেছে, তার শেষ সময়ে তার পাশে না থাকলে কিভাবে হতো? সবাই নামাজে দাঁড়িয়ে গেলে আমি সবার পিছনে এক কোণায় গিয়ে দাঁড়িয়েছিলাম। জানাজার নামাজ পড়েছিলাম। অধীর ভাইয়ার জন্য কেঁদে কেঁদে অনেক দোয়াও করেছিলাম। কথাগুলো টানা বলে সৌম্য আবারও থামে। দু চোখ বেয়ে অগণিত অশ্রুকণা গড়িয়েছে। সৌম্য কেমন নির্জীব হয়ে বসে আছে। কয়েকবার শ্বাস নিয়ে আবারও বলে, পরবর্তীতে শুনেছিলাম অধীর ভাইয়া অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। ওই গ্রামে থাকলে খুব কান্না আসতো। মা বাবা আমার অবস্থা খারাপ দেখে ওই গ্রাম থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরে জেনেছি কোনো এক ঝামেলার কারণে বাবা মাকে নিয়ে ওই গ্রামে ছিল কয়েক বছর। বাবার আসল গ্রাম ছিল বগুড়া শহর থেকে গ্রামের দিকে। গ্রামের নাম মিলনের পাড়া। সেই গ্রামে আরও পড়ে যেত। কিন্তু দিন দিন অধীর ভাইয়ের জন্য অস্বাভাবিক হতে দেখে আমরা সেই গ্রাম ছেড়ে একেবারে চলে আসি। কথাগুলো শুনতে শুনতে অধীরের চোখ বেয়ে কখন যে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে, সেদিকে তার হুঁশ নেই। এসব কি ঘটে গিয়েছে তার অগোচরে? সে বেঁচে থাকতে তার বাবা কি করে নিজের ছেলের জানাজা পড়ালো? সবচেয়ে বড় কথা, তার বাবা যে তাকে আরেক গল্প বলেছিল, সেই গল্প তবে কোথায় গেল? অধীর ঢোক গিলে সৌম্যর উদ্দেশ্যে বলে, যদি কখনো জানতে পারো তোমার অধীর ভাইয়া এখনো বেঁচে আছে। কথাটা শুনে সৌম্য একটু হাসলো। দীর্ঘশ্বাস ফেলে বলে, এটা সম্ভব নয়। অধীর ভাইয়া বেঁচে থাকলে আমাকে আর বনুকে কখনো এত দুঃখ ছুতেই পারতো না। কথাটা শুনতেই অধীর বাঁ হাতে কাঁচামাটি খামচে ধরে। বুকের বাঁ পাশটায় ধারালো ছুরি বিঁধে যাওয়ার মতো অনুভূত হয়। ঝাপসা দৃষ্টি মাথা নিচু করে রাখা সৌম্যর পানে নিবদ্ধ। সৌম্য এত বড় হয়েও আজও তাকে সেই ছোট্ট সৌম্যর মতোই ভালোবাসে। আজও তাকে নিয়ে কত স্বচ্ছ ধারণা নিয়ে থাকে। অথচ গত 4 বছরের সৌম্যকে সব দুঃখ কেবল সেই দিয়েছে। সে সৌম্যর মুখোমুখি হওয়ার শক্তি হারালো বলে তীব্র দুঃখের ভারে। সৌম্য দুহাতে চোখ মুখ ডলে নিজেকে সামলায় ঘাড় বাঁকিয়ে অধীরের দিকে তাকায়। সাথে সাথে অধীর দৃষ্টি ফিরিয়ে নেয়। সৌম্যর চোখে একবার পড়েছে অধীরের লাল দুটো চোখ। সে এসব নিয়ে মাথা ঘামালো না। অধীরের উদ্দেশ্যে সে মৃদু স্বরে বলে, আপনাকে আমি চিনি না, তবু অনেক কিছু বলে ফেললাম। সমাজসেবক হিসেবেই বলেছি। আপনাকে ভালো মানুষ মনে হয়েছে। আরেকটি মস্ত বড় কারণ, আমার অধীর ভাইয়ার চোখ একদম আপনার মতোই ছিল, আমার আর বনুর পছন্দের, তাই ইমোশনাল হয়ে গিয়েছিলাম। আপনি বিরক্ত হলে দুঃখিত। চিন্তা করবেন না, আপনাকে বড় ভাই ডাকলেও এসব সম্পর্ক কখনো টানবো না। আমার ভাগ্য এত ভালো নয়। কেউ 2 মাসও ঠিক করে পাশে থাকতে পারে না। একটা বন্ধু ছিল, সেও সময়ের সাথে সাথে আমাকে ভুলে গিয়েছে। একটা খোঁজ পর্যন্ত নেয় না আর। শেষ কথাটা বলতে গিয়ে সৌম্যর আবারও গলা ধরে আসে। রিহানের হাসি মুখটা ভেসে উঠল চোখের পর্দায়। আজ বছর ঘুরে আসলো, রিহানের দেখা নেই। ভুলে গিয়েছে তাকে। সৌম্যর শেষ কথা শুনে অধীর চোখ বুজে ঢোক গিলল। মনে মনে আওড়ালো রিহান শব্দটি। অস্থির হলো বড্ড। সে যে সৌম্যর সব কেড়ে নিয়েছে, বন্ধুও কেড়ে নিয়েছে। সৌম্য নিজেকে সামলে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। অধীরের পিছন দিয়ে ধীর পায়ে হাঁটতে শুরু করে বাড়ির পথে। পা চলছে না। একটু পরপর শার্টের হাতা দিয়ে চোখ মুছে নেয়। অধীর নির্জীব মানুষের ন্যায় বসে আছে। টকটকে লালিত অসহায়ত্ব দৃষ্টি জোড়া এলোমেলো পায়ে হাঁটতে থাকা সৌম্যর পানে। একটি বিলাসবহুল বাড়িতে মধ্যবয়সী এক লোক ডাইনিং রুমে অনবরত পায়চারি করছে আর ফোনে কারোর সাথে হেসে হেসে কথা বলছে। দরজায় দাঁড়িয়ে আছে অধীর, যার চোখে মুখে অজস্র ক্রোধ। ভস্ম করা দেওয়া দৃষ্টি মধ্যবয়স্ক লোকটির পানে। ডান হাতে ধারালো একটি অস্ত্র, অনেকটা শাবলের মতো। মধ্যবয়স্ক লোকটি কথা বলতে বলতে হঠাৎই দরজায় দৃষ্টি পড়লে অধীরকে দেখে তার কথা থেমে যায়। অধীরের হাতে অস্ত্রের সাথে অধীরের দৃষ্টি দেখে লোকটি কেঁপে ওঠে। কিছু বলতে চায় সে, অধীর তাকে সেই সুযোগ দেয় না। ঝড়ের বেগে এগিয়ে এসে বাঁ পায়ে লোকটির বুক বরাবর একটি জোরে সোরে লাথি মারে। লোকটি সোফার উপর গিয়ে উল্টে পড়ে। হাতের ফোন ছিটকে আরেক দিকে গিয়ে পড়ে। অধীর লোকটির পেটে বাঁ পা শক্ত করে চেপে ধরে। বাঁ হাতে লোকটির গলা চেপে ধরে। ডান হাতে অস্ত্রটি লোকটির চোখ বরাবর গেড়ে দেওয়ার মতো করে রেখে অগ্নিঝরা কণ্ঠে বলে, তুই আর আমার বাপ মিলে এতদিন আমাকে যে মিথ্যে গল্প বলেছিস, তার ইতি ঘটাবি আজ। বল, ছোটবেলায় আমার বাপ আমার নাম করে কার জানাজা পড়েছিল সেই গ্রামে?
সব বলবি A to Z। লোকটি থরথর করে কাঁপতে থাকে, কিছু বলতে নেয়। তার আগে অধীর টেবিলের উপর রাখা মদের বোতল নিয়ে লোকটির মাথায় গায়ে বাড়ি দিয়ে ভেঙে টুকরো টুকরো করে ফেলে। লোকটি গগন কাঁপানো চিৎকার করে ওঠে, দুহাতে মাথা চেপে ধরে। অধীর আধভাঙা কাচের বোতল ছুঁড়ে ফেলে লোকটির কলার টেনে ধরে হিসিয়ে বলে, 1 সেকেন্ড টাইম ওয়েস্ট করবি তো মৃত্যু ছাড়া জাহান্নাম দেখিয়ে আনবো। লোকটি কাঁপতে কাঁপতে বলে, বলছি। অধীর শক্ত কণ্ঠ, কুইক। লোকটি হাঁপানো কণ্ঠে বলতে লাগে, তোমার বাবা সৌম্য সন্ধ্যাকে একটুও পছন্দ করতো না। তোমাদের আলাদা করার অনেক চেষ্টা করেছিল, কিন্তু তোমার সাথে পারেনি। একদিন জানতে পারে তুমি সন্ধ্যাকে বিয়ে করতে চাও। তখন তোমার বাবা অন্যভাবে প্ল্যান সাজায়, তোমাকে ইংল্যান্ডে আটকে বাংলাদেশে আসে। একজনের লাশ ভাড়া করে তার মুখে তোমার মাস্ক লাগিয়ে নিয়ে যায় সৌম্যদের গ্রামে। সেখানে গিয়ে সেই লাশকে পুরো গ্রামবাসীর কাছে নিজের ছেলে মারা গিয়েছে বলে চালায়। তার জানাজা পড়ায়, কবর দেয়। এরপর সৌম্যর বাবা মাকে হুমকি দেয় সেই গ্রাম ছাড়তে, নয়তো সৌম্য সন্ধ্যাকে মেরে ফেলবে। বাচ্চাদের জীবন বাঁচাতে তারা সেই গ্রাম ছেড়ে চলে যায়। পরে শুনেছিলাম ওটা তাদের নিজেদের গ্রাম ছিল না। এরপর তোমার বাবা সেই গ্রামে থাকা তার জায়গা জমি সব বিক্রি করে চলে যায় ইংল্যান্ড। তারপর তোমাকে যা বলে সেসব তো তুমি জানোই। কথাগুলো বলে শেষ হওয়ার সাথে সাথে অধীর তার ডান হাতের অস্ত্র লোকটির গলায় গেঁথে দিতে নেয়। তখনই লোকটি চিৎকার দিয়ে ওঠে, আমাকে মেরো না, দয়া করে ছেড়ে দাও। অধীর সত্যিই থেমে যায়। লোকটির চোখে চোখ রেখে ঢোক গিলে বলে, মারলাম না, বাবার বন্ধু তুই। 2 বন্ধু মিলে আমার জীবন ধ্বংস করেছিস, অথচ আজব এক পাবলিক আমি। তোকে মারতে গিয়ে হাত কাঁপছে, আর বাবাকে অ্যাক্সিডেন্টালি মেরে এখনো বুক ব্যথা করছে। কথাগুলো বলে অধীর তার হাতের অস্ত্র লোকটির পেটের পাশ দিয়ে ঢুকিয়ে দেয়। বের করে আবারও বডির এমন এমন জায়গায় সমানে গেঁথে দেয়, আর বের করে যেখানে আঘাত পেলে লোকটা তীব্র ব্যথায় ছটফট করবে, কিন্তু মরবে না। লোকটির চিৎকার বাড়িটির দেয়ালে জোরে জোরে ধাক্কা খায়। অধীর বিন্দুমাত্র দয়া দেখালো না। তার চোখে মুখে রক্ত দ্বারা ভরে গিয়েছে, কিন্তু হিংস্রতা বিন্দুমাত্র কমল না। একসময় অধীর থেমে যায়। লোকটির রক্তাক্ত দেহ লাথি দিয়ে ছুঁড়ে ফেলে মেঝেতে, হাতের অস্ত্রটি ছুঁড়ে ফেলে। লোকটি মরণ যন্ত্রণায় কাতরায়। ঝাপসা দৃষ্টি হিংস্র দৃষ্টির আড়ালে চাপা পড়ে থাকে। সে আর এখানে দাঁড়ায় না, উল্টো ঘুরে বাড়ি থেকে বেরিয়ে যেতে যেতে বিড়বিড় করে, ভাগ্যিস কাছের মানুষেরা শত্রু হলেও তাদের মারতে গেলে আমার হাত থেমে যায়, নয়তো আমার ছোট ভাই সৌম্য কবেই লাশ হয়ে যেত। কথাটা বলতে গিয়ে অধীরের কণ্ঠ কাঁপল। ঝাপসা দৃষ্টি আরও খানিক ঝাপসা হলো। একটি 20 তলা বিল্ডিংয়ের ছাদের রেলিংয়ের উপর একদম কর্নারে দাঁড়িয়ে আছে অধীর। পরনে একটি কালো হুডি আর কালো প্যান্ট, 2 হাত প্যান্টের পকেটে রাখা। দৃষ্টি অগণিত তারায় জলজল করা আকাশ পানে। স্মৃতির পাতা আপনা আপনি উল্টে যায়, ভেসে ওঠে তার চোখে একদিনের দৃশ্য। অধীরের বাবা গম্ভীর গলায় বলে, অধীর, তুমি সৌম্য সন্ধ্যাকে ভুলে যাও, এটাই তোমার জন্য ভালো হবে। অধীর চিল্লিয়ে বলে, অসম্ভব, আমি ওদের কেন ভুলে যাব? ওরা খুব ভালো, আমাকে খুব ভালোবাসে, আর আমিও ওদের খুব ভালোবাসি। অধীরের বাবা বিরক্ত কণ্ঠ বলে, ভুল জানো তুমি, ওরা তোমাকে ভালোবাসে না। সৌম্য তোমার ভালোবাসাকে অত্যাচার মনে করে, তাই সে ওই গ্রাম ছেড়ে চলে গিয়েছে, যেন তুমি আর ওদের খুঁজে না পাও, যেন তোমার থেকে বাঁচতে পারে। ওর বোনকেও তোমার সাথে বিয়ে দেবে না, তোমাকে মিথ্যে বলেছে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। সৌম্য ভালো ছেলে নয়, ওদের ফ্যামিলি ভালো নয়, ওরা এরকমই। অধীর কথাগুলো শুনে মানল না। সে চিৎকার করে বলে, মিথ্যা বলছো তুমি, সৌম্য এরকম ছেলে নয়, ও আমাকে খুব ভালোবাসে, আর সন্ধ্যা প্রাণও আমাকে খুব ভালোবাসে, আমি জানি। অধীরের বাবা ভীষণ বিরক্ত হয়। এরপর সে কাকে যেন কল করে। ওপাশ থেকে সৌম্যদের গ্রামের এক ছেলে, যে সৌম্যর সমবয়সী, তার গলা শুনেই চিনতে পারে অধীর। ওপাশ থেকে ছেলেটিকে অধীরের বাবা অধীরকে বলা কথাগুলো জিজ্ঞেস করলে সেই ছেলেটি অধীরের বাবার কথা অনুযায়ী সব উত্তর পজিটিভভাবে দেয়। অধীর তবুও মানে না। সে চিৎকার করে বলে, আমি কখনোই এসব বিশ্বাস করব না, আমি বাংলাদেশে যাব, সৌম্যর সাথে সামনাসামনি সব জিজ্ঞেস করব। ও যদি সব স্বীকার করে তবেই আমি বিশ্বাস করব, নয়তো করব না। কথাগুলো বলে অধীর বাইরে বেরিয়ে যেতে নিলে অধীরের বাবা অধীরকে টেনে অধীরের ঘরের ভেতর ধাক্কা দিয়ে ফেলে দেয়। চেঁচিয়ে বলে, খবরদার, আমার অবাধ্য হবে না, সৌম্যরা ভালো মানুষ নয়, আমাদের সাথে ওদের যায় না, আমি যা বলেছি সব সত্য। তোমার ইচ্ছে হলে বিশ্বাস করো, নয়তো করো না, তবে তুমি আর বাংলাদেশের মাটিতে পা রাখতে পারবে না, আর তোমার বিয়ে ইংল্যান্ডের সুন্দর এক মেয়ের সাথেই হবে। এখন তুমি মন দিয়ে পড়াশোনা করো, এসব ফালতু চিন্তা মাথা থেকে বের করো।
কথাগুলো বলে বাইরে থেকে দরজা আটকে দেয়। অধীর বড় বড় পায়ে এগিয়ে এসে দরজা ধাক্কায়, চিৎকার করে বলে, বাবা প্লিজ দরজা খোলো, আমাকে সৌম্যর সাথে কথা বলতে হবে। তোমাদের কাউকে আমাকে বাংলাদেশে নিয়ে যেতে হবে না, আমি একাই যাব। প্লিজ দরজা খুলে দাও, আমি কখনোই ওদের ভুলে যেতে পারবো না। আমার সন্ধ্যা প্রাণকে না দেখে থাকতে পারি না আমি। বাবা প্লিজ আমাকে আটকে রেখো না, আমি তোমার সব কথা শুনবো। আমাকে শুধু একবার বাংলাদেশে নিয়ে চলো বাবা। বাবা প্লিজ দরজাটা খোলো। কথাগুলো বলতে বলতে কিশোর ছেলে অধীর কেঁদে ফেলেছিল। অধীরের বাবা ভীষণ কঠোর ছিলেন। অধীর খাওয়া দাওয়া অফ করে দিয়েছিল। তাতে অবশ্য তার বাবার তেমন পাত্তা ছিল না। অধীর ধীরে ধীরে নিজেই নিজেকে সামলায়, পড়াশোনায় মন দেয়, অনেক বড় হওয়ার অপেক্ষা করে, যেদিন সে নিজেই বাংলাদেশে যেতে পারবে। প্রহর গুনতে থাকে সেদিনের, যেদিন সে আবারও সৌম্য আর তার সন্ধ্যাপ্রাণকে ফিরে পাবে। খুব বেশি দিন অপেক্ষা করতে হয়নি অধীরকে। কদিনের মাথাতেই তার বাবাই তাকে বাংলাদেশে নিয়ে যায়। অধীর তখনও বাবার কড়া শাসনে ছিল। সে বাবার সাথে সাথেই থাকতো। বাংলাদেশ ফিরে ভীষণ খুশি হয়েছিল। বাবার চোখ ফাঁকি দিয়ে ছুটে গিয়েছিল সৌম্যদের গ্রামে। পুরো গ্রাম তন্ন তন্ন করে খুঁজেছিল সৌম্য আর সন্ধ্যাকে। সবাই শুধু বলেছিল ওরা এই গ্রাম ছেড়ে চলে গিয়েছে। আর কারণটা সেটাই বলেছিল যেটা তার বাবা তাকে বলেছিল। সৌম্য তার ভালোবাসা নামক বিরক্তি থেকে বাঁচতে এই গ্রাম ছেড়েছে। অধীর পথহারা পথিকের ন্যায় দিশেহারা হয়ে পড়েছিল। গ্রামের একটি মাঠে বসে হাউমাউ করে কেঁদেছিল সৌম্যর অমন বিহেভের জন্য আর তার সন্ধ্যা প্রাণীর জন্য, যাকে দেখতে সে বাবার সাথে হাজারটা অশান্তি করে প্রতি মাসে ইংল্যান্ড থেকে বাংলাদেশে ছুটে আসতো। পুরনো সেই দিনগুলোর কথা ভেবে অধীরের চোখ ঝাপসা হয়। সময়ের সাথে সাথে তার জীবন কত বদলে এসেছিল, কিন্তু সে সৌম্য আর সন্ধ্যাপ্রাণকে খুঁজে পাচ্ছিল না। সে একটা দিন ঠিক করে ঘুমিয়েছিল কিনা মনে পড়ে না। আজ তো খুঁজে পেয়েছে, তবে এক বাচ্চার মা হিসেবে। কথাটা ভেবে অধীরের ঝাপসা দু চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ে। তার মনে হচ্ছে সৌম্যকে এত এত আঘাতের বিনিময়ে সে অনুতাপের দগ্ধ আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। বুকের ভেতর সহ সারা শরীরে কি ভীষণ জ্বলন, যার কোনো নিরাময় নেই। ঘড়ির কাঁটা তখন রাত 2টার ঘরে। আকাশ সন্ধ্যার বেডের পাশে দাঁড়িয়ে আছে। সে হসপিটাল থেকে সৃজনের কাছে গিয়েছিল। এরপর সে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। ছটফটানো মন নিয়ে এই বাড়ি আসে, যে বাড়িতে তার সন্ধ্যা মালতী আছে। কোমল দৃষ্টি নিবদ্ধ রেখেছে সন্ধ্যার ঘুমন্ত মুখশ্রীতে। ড্রিম লাইটের আলো সন্ধ্যার ফোলা ফোলা মুখে এসে পড়েছে। আকাশ ধীর পায়ে এগিয়ে এসে সামান্য ঝুঁকে যায় সন্ধ্যার দিকে। ডান হাত বাড়িয়ে সন্ধ্যার হাত ছুঁয়ে দিতে নেয়। তখনই সন্ধ্যার হালকা ঘুম ভেঙে যায়। মনে হয় মুখের উপর ছায়ার মতো কিছু পড়েছে। সন্ধ্যা দ্রুত চোখ মেলে তাকায়। মুখের উপর কারো মুখের ছায়া দেখে চিৎকার দিতে গিয়েও সে থেমে যায়। থেমে যাওয়ার কারণ আকাশের মুখ সে চিনতে পেরেছে। বিস্ময় দৃষ্টিতে তাকায় মুখের উপর ঝুঁকে আসা আকাশের মুখের দিকে। সন্ধ্যাকে চোখ মেলতে দেখে আকাশ ঢোক গিলল। সে সাথে সাথে সোজা হয়ে দাঁড়ায়, উল্টো ঘুরে পা বাড়ায় রুম থেকে বেরোনোর জন্য। সন্ধ্যা হাত বাড়িয়ে ঘরের টেবিল ল্যাম্প জ্বালিয়ে আকাশের দিকে চেয়ে ঢোক গিলে বলে, আমি জানি আপনার সব মনে পড়ে গিয়েছে। আকাশের পা থেমে যায়, জিভ দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে নেয়। দৃষ্টিজোড়া চঞ্চল, ছোট করে বলে, 2 লাইন বেশি বোঝা পাবলিক তুমি, তাই ভুলভাল জানো। কথাটা বলে আকাশ আবারও পা চালায়। সন্ধ্যা শব্দ করে বলে, 100 লাইন সঠিক বুঝি আমি, খবরদার নাটক করবেন না আমার সাথে। সন্ধ্যা এত জোরে কথা বলায় আকাশ বিরক্ত হলো। উল্টো ঘুরে সন্ধ্যার দিকে চেয়ে রেগে বলে, গলা নামিয়ে কথা বলো। সন্ধ্যা ঢোক গিলল। আকাশ তাকে কাঁদিয়ে রেখে গেল আর এসে তাকেই রাগ দেখাচ্ছে। সত্যি আকাশ কত বদলে গিয়েছে। সন্ধ্যা নিজেকে সামলালো। ডান হাত বিছানা হাতিয়ে সেই কাগজ খুঁজলো, সাথে সাথে পেয়েও গেল। অতঃপর সেই কাগজটি ল্যাম্পের লাইট বরাবর করে আকাশের দিকে তাক করে ধরে বলে, এখনো অস্বীকার করবেন? আকাশের দৃষ্টি এলোমেলো। সে দ্রুত পায়ে এগিয়ে এসে সন্ধ্যার হাত থেকে কাগজটি কেড়ে নিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলল। আকাশের কাজে সন্ধ্যা বিস্ময় নয়নে তাকায়। দৃষ্টিজোড়া ঝাপসা হয়ে আসে মেয়েটার। আকাশ কাগজের টুকরোগুলো ছুঁড়ে ফেলে শক্ত গলায় বলে, যা তা আমার উপর চাপিয়ে দিবে না। কবছর আগে যে পাগলামি করেছো সেটা আবার রিপিট করো না প্লিজ। সন্ধ্যা ঢোক গিলল। যখন আকাশ তাকে সত্যিই ভুলে গিয়েছিল আর সন্ধ্যা পাগলামি করে আকাশের হাতে চড় থাপ্পড় খেয়েছিল। আকাশ সেই দিনগুলোর কথা বলছে। সন্ধ্যা আকাশের দিকে চেয়ে ধরা গলায় বলে, কেন করব না? আকাশ চাপা স্বরে বলে, কারণ আমি এসব পছন্দ করি না। সন্ধ্যা ঢোক গিলে বলে, আপনি মিথ্যে বলছেন। আকাশ ফোঁস করে শ্বাস ফেলে বলে, বলছি না। তাছাড়া ওই লেখা আমার না। সন্ধ্যা এবার কান্নামাখা গলায় বলে, আমি আপনার লেখা চিনি,
ওটা আপনারই লেখা, আমি জানি। আকাশ ঢোক গিলল। সন্ধ্যার দিকে চেয়েই পিছু সরল কয়েক পা। বিভ্রান্তিকর পরিস্থিতির মাঝে পড়েছে সে। হঠাৎই উল্টো ঘুরে বড় বড় পা চালায় ঘর থেকে বেরোনোর উদ্দেশ্যে। সন্ধ্যা চেঁচিয়ে ওঠে, আপনি কেন অস্বীকার করছেন প্লিজ বলুন। আমি জানি আপনার সব মনে পড়েছে। আপনি আমাকে আপনার সন্ধ্যা মালতী বলে সম্বোধন করেছেন। ওই লেখা আপনার আমি জানি। আকাশ শুনুন, যাবেন না। শুভ্র পুরুষ। দরজার কাছে এসে আকাশের পা থেমে যায়। বুক কাঁপছে তার। সন্ধ্যার কান্নার আওয়াজ ভেসে আসছে। আকাশ ঢোক গিলল। চোখ বুজে নিজেকে সামলাতে চাইল, কিন্তু সে পারছে না আবারও সন্ধ্যাকে উপেক্ষা করতে। দিক ফিরিয়ে নেয় সন্ধ্যার দিকে। অসহায় দৃষ্টিজোড়া মেলে সন্ধ্যার কান্না মাখা মুখের দিকে তাকায়। ইতোমধ্যে সন্ধ্যা ধীরে ধীরে উঠে বসেছে। দু চোখ বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। কান্না মাখা গলায় বলে, আপনি আমার সৃজনকে সেফ জায়গায় রেখেছেন তাই না? আমি এটাও বুঝেছি। আমি আর আপনাকে ভুল বুঝবো না। আপনি আসুন না আমার কাছে। আমি গত কয়েক বছরে অনেকবার অসুস্থ হয়েছি, আপনি আসেননি। আমি আজও অসুস্থ হয়েছি, গুলি খেয়েছি আমি। আপনার সন্ধ্যা মালতী অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। একবার আমার কাছে এসে বসুন না। কত বছর হলো আমাকে জড়িয়ে ধরেন না আপনি। কেন দূরে থাকছেন? আমার ভীষণ কষ্ট হয়। প্লিজ আমাকে রেখে যাবেন না আকাশ। আকাশের চোখের কোণ ভিজে উঠল। বুকের ভেতরটা কেমন হাহাকার করে উঠল। তার সন্ধ্যা মালতীর আকুতি ভরা কথাগুলো একেবারে হৃদয়ে গিয়ে বিঁধল। আকাশ দুর্বল হয়ে পড়ল। এত আবেগ মাখা কথা কি করে উপেক্ষা করবে সে? পারল না আকাশ। সে প্রেমিক পুরুষের নিয়ে এগিয়ে গেল সন্ধ্যার দিকে। আকাশকে নিজের দিকে এগোতে দেখে সন্ধ্যার কান্না ভেজা মুখে হাসি ফুটল। আকাশ সন্ধ্যার বেডের পাশে এসে দাঁড়িয়েছে। সামান্য ঝুঁকে ডান হাত বাড়ায় সন্ধ্যার চোখের জল মুছে দেওয়ার জন্য। দুজনের আবেগ মাখা দৃষ্টি দুজনাতে। তখনই বাইরে থেকে কিছু পড়ে যাওয়ার শব্দ হয়। সন্ধ্যা ঝাঁকি দিয়ে ওঠে। আকাশের ভ্রম কেটে যায়। সে সাথে সাথে চোখ বুজে ঢোক গিলল। কিছু মনে পড়ল বোধহয়। চোখ বন্ধ রেখে মাথাটা দুদিকে কয়েকবার নাড়ালো। এরপর চোখ মেলে তাকায়। সন্ধ্যা কিছু বোঝার আগে আকাশ সন্ধ্যার বাম গালে ঠাস করে থাপ্পড় মেরে দেয়, যেটার জন্য সন্ধ্যা মোটেও প্রস্তুত ছিল না। তার মাথায় গিয়ে লাগে খাটের বক্সের সাথে। সে হেলে যায় ডান দিকে। আকাশ দ্রুত সন্ধ্যাকে ধরার জন্য হাত বাড়ায়। তখনই একটি কাজের মেয়ে বাইরে থেকে দৌড়ে আসে আর বলতে থাকে, আপামনি আপনি ব্যথা পাইছেন? আকাশের হাত থেমে যায়। ঝাপসা দৃষ্টিতে সন্ধ্যার দিকে চেয়ে থাকে। সন্ধ্যা ধীরে ধীরে মাথাটা উঁচু করে আকাশের দিকে বিস্ময় দৃষ্টিতে তাকায়। বা হাত বাম গালে, দু চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। এদিকে সন্ধ্যা তাকাতেই আকাশ তার দৃষ্টি সরিয়ে নিয়েছে। দ্রুত উল্টো ঘুরে ব্যস্ত পা চালায় আর বলে, অ্যাক্টিং করছিলাম, ভালো লাগলে ইনফর্ম করো, আবারও ট্রাই করব। আকাশের দৃঢ় কণ্ঠ, অথচ চোখ জোড়া টকটকে লাল সাথে ঝাপসা। সন্ধ্যা পাশে বসা মেয়েটি সন্ধ্যাকে টেনে তার সাথে জড়িয়ে ধরে। সন্ধ্যার দৃষ্টির বাঁধ ভেঙেছে। কেবল নির্জীব চোখে চেয়ে রইল আকাশের অদৃশ্য হওয়ার পানে। আকাশ ঘরের বাইরে এসে রেলিংয়ের কাছে দাঁড়িয়েছে। দুহাত রেলিংয়ের উপর ভর দিয়ে রাখা। কানে বাজছে কিছুক্ষণ আগে হসপিটালে বলা নিয়াজের কথাগুলো। আমার মনে হয় সে তোমার উপর নজর রাখছে আকাশ। ব্যাপারটি এমন নয় যে তোমার সাথে বা পিছনে লোক লাগায় অথবা সিসিটিভি ক্যামেরা সেট করে নজর রাখে। এত চতুর মানুষ এই কাজ করবে না, অন্তত তোমার ক্ষেত্রে তো নয়, কারণ গুটি তুমি। আমি গেস করছি দিনে 24 ঘন্টাই তোমার খবর তার কাছে রাখে সে। পয়েন্ট টু বি নোটেড, 24 ঘন্টা, 1 সেকেন্ডও বাদ দেয় না। আই মিন তুমি ওয়াশরুমে গেলেও সে জানতে পারে তুমি এখন ওয়াশরুমে। আর এটা একটি মাধ্যমে সম্ভব, সেটা হলো ডিভাইস। আমার মনে হয় তোমার বডির কোথাও না কোথাও একটা ডিভাইস আছে, আর এই জন্যই সে তোমার প্রতিটি প্ল্যান এত আগে টের পেয়ে যায় আর খুব সুন্দর করে ভেস্তে দেয়। অ্যাট ফার্স্ট তোমাকে তার চোখের আড়াল হতে হবে, নয়তো তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না, সম্ভব নয়। এরপর সন্ধ্যার সময় আশেপাশে যারা থাকে ভুলেও তাদের বিশ্বাস করো না। শুনতে খারাপ লাগলেও বলছি, তোমার মাকেও বিশ্বাস করো না। কথাগুলো ভেবে আকাশ ঢোক গিলল। মনটা আর কত ক্লান্ত হবে, আর কত তার সন্ধ্যামালতীকে আঘাত করতে হবে তাকে, আর কত প্রিয় মানুষের চোখে ঘৃণার পাত্র হলে তার দুর্ভাগ্যের খাতা পূর্ণ হবে। এর চেয়ে তার মরণ শ্রেয়। আকাশ তার ডান হাতের দিকে তাকায়। হাতটা কাঁপছে ভীষণ। এই হাত দিয়ে একটু আগেই সে তার ভীষণ আদরের এক নারীকে আঘাত করেছে। তার থাপ্পড়ে সন্ধ্যা মালতীর গালে হয়তো দাগ পড়ে যাবে। সে যে ব্যথা দিয়েছে তার সন্ধ্যা মালতীকে, দাগ তো পড়বেই, তারও তো ব্যথা করছে।
পুরো বডি ব্যথা করছে, ভীষণ ব্যথা করছে। মনে হচ্ছে কেউ তার কলিজা চিবিয়ে খাচ্ছে, আর সে যন্ত্রণায় ছটফট করছে। অথচ সেসব চোখে দেখা যায় না, শুধু অনুভব করা যায়। দম বন্ধকর অনুভূতিতে ঘেরা আকাশের ডান চোখ বেয়ে এক ফোঁটা নোনা জল তার ডান হাতের উপর পড়ে। সে মনে মনে দোয়া করল, কোনো একদিন তার এই হাত ধ্বংস হয়ে যাক, কারণ এই হাত তার সন্ধ্যা মালতীকে সুখের চেয়ে দুঃখই বেশি দিয়েছে।